নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? অনুগল্পের সেরা আসর গল্প কল্পদ্রুম চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বিগত বছরগুলি থেকে আপনাদের সবার অকৃত্রিম ভালোবাসায় তিলে তিলে বেড়ে চলেছে আমাদের পরিবার। এখন থেকে ইউটিউবের পাশাপাশি স্পটিফাই এবং অ্যামাজন মিউজিক অ্যাপেও শুনতে পাবেন আমাদের সকল কাহিনীগুলি। এই সংক্রান্ত যাবতীয় লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভিন্ন স্বাদের গল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না যেন। সেই সাথে জলদি সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আর হ্যাঁ, ভালো কথা, নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে চ্যানেলে নতুন কোনো গল্প এলে তার আসার খবর পৌঁছে যাবে সব থেকে আগে আপনার কাছে। অনেক কথা বলে ফেলেছি, আর দেরি কেন, শুনে নিয়ে আজকের গল্প। আসুন শোনা যাক। পাক্কা দুদিনের ট্রেন জার্নিটা যে এমন ভোগাবে জানা ছিল না। প্রথমত বাবা মাকে ছাড়া আগে কখনো ঝিনুক এত দূরে কোথাও বেড়াতে আসেনি। তার উপর এতকাল যে নিজের ট্রাভেলিং ব্যাগটাও কখনো একা গোছায়নি, তাকে দুজনের সমস্ত লাগেজ প্যাকিং করতে হয়েছে। ফলস্বরূপ কখনো টুথব্রাশ খুঁজে পাওয়া যায়নি, তো কখনো ট্রলি ব্যাগের চাবি খোঁজার জন্য ঝিনুক আর পরাগ নিজেদের হ্যান্ডব্যাগগুলো তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেছে। লং জার্নির এমন একটা ট্রেন, অথচ নিজস্ব একটা প্যান্ট্রি কার পর্যন্ত নেই। সারাদিনে মাত্র দুবার করে লোকাল ভেন্ডার থেকে লোক এসে লাঞ্চ আর ডিনারের অর্ডার নিয়ে যায়, আর বাকি সমস্ত দিন হয় শুকনো বিস্কুট নয়তো কেক। এদিকে সেই ছোটবেলা থেকেই ঝিনুকের অভ্যেস, ট্রেনে উঠলেই ঘন্টায় ঘন্টায় খিদে পায়। কিন্তু হকারদের কাছ থেকে চটপটা কিছু কিনতে গেলেই পরাগ এমনভাবে ওর দিকে তাকায় যেন ওগুলো খেলেই নির্ঘাত বদহজম নয়তো ডায়রিয়া শুরু হয়ে যাবে। বেচারি গত দুদিন ধরে তাই শাশুড়ি মায়ের দেওয়া শুকনো বাদাম আর ছোলা ভাজা চিবিয়ে কাটিয়েছে। এর আগের ছুটে মাঝে মধ্যে ইচ্ছে করছিল বেশ জোর করে কয়েকবার চেঁচিয়ে ওঠে, কিন্তু স্বল্প পরিচয়ের নতুন বরের সামনে পথে ঘাটে সিন ক্রিয়েট করাটা ঠিক নয় ভেবে ঝিনুক সেটাও করতে পারেনি। আধ ঘন্টা হলো ওরা মাডগাঁও স্টেশনে এসে পৌঁছেছে। এখান থেকে সাউথ গোয়া পর্যন্ত যাওয়ার জন্য ট্রাভেলিং এজেন্সির গাড়ি পাঠানোর কথা আছে। ট্রেন থেকে জিনিসপত্র নামিয়ে ঝিনুকের জিম্মায় রেখে গাড়ি এসে পৌঁছেছে কিনা দেখার জন্য পরাগ তাই স্টেশনের বাইরে গিয়েছে। সময়টা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি। গরম তো বেশ আছেই, তারপর দুদিন ট্রেনের অবিরাম দুলুনিতে রাতে ভালো ঘুমও আসেনি। একটা ট্রলির ওপরই জাঁকিয়ে বসলো ঝিনুক। পরাগ ফিরে আস্তে আস্তে খানিকক্ষণ একটু ঝিমিয়ে নিলে মন্দ হয় না। যে পরিস্থিতির মধ্যে গত মাসে ওদের বিয়েটা হয়েছিল, তাতে হানিমুন করতে যাওয়ার কোনো পূর্ব পরিকল্পনাই ছিল না। সে প্রসঙ্গে সঠিক সময় আসা যাবে। ঝিনুকের শ্বশুরমশাই কিন্তু বেশ সরস প্রকৃতির লোক। উনি একরকম জোর করে ওদের ঘুরতে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেন। তা সে যখন দিলেনি, তখন কিপটিমি করে ট্রেনের টিকিট না কেটে যদি ফ্লাইটের ব্যবস্থা করে দিতেন, তাহলে এত হ্যাপা পোয়াতে হতো না। ওপরওয়ালার আশীর্বাদে আর্থিক অবস্থা নেহাত মন্দ নয় ভদ্রলোকের। অবশ্য এই মুহূর্তে রাগটা ওনার উপর হচ্ছে না, হচ্ছে পরাগের ওপরে। তড়িঘড়ি করে বিয়ে করে যে এমন একটা ক্যাবলা ছেড়ে কপালে জুটবে তা কি আর আগে জানতো ঝিনুক? তাছাড়া স্বর্ণেন্দুও যে ওইভাবে প্রতারণা করবে তাও কি আর ঘুণাক্ষরে ভাবতে পেরেছিল? বদমাশটাকে হাতের কাছে পেলে একটা হেস্তনেস্ত করে ছেড়ে দিত, কিন্তু আপাতত তিনি ধরাছোঁয়ার বাইরে। যতদূর জানতে পেরেছে, একটা অনসাইট জব নিয়ে কানাডায় চলে গিয়েছে বছর দুয়েকের জন্য। তবে পালিয়ে আর থাকবে কতদিন? একদিন না একদিন দেশে তো ফিরবেই, তখনই দেখে নেওয়া যাবে। ক্ষমা করে দেওয়া ঝিনুকের ধাতে নেই। তাছাড়া ওর জন্যই না আজ এমন দুরবস্থা ওর।
পরাগ অনেকক্ষণ হলো গিয়েছে। একটা গাড়ি আসতে কতক্ষণ লাগে? অজানা জায়গায় মালপত্র নিয়ে একা বসে থাকতে থাকতে বিরক্তি লাগছিল ঝিনুকের। একটা কল করবে কিনা ভাবছিল, তখনই দেখলো তেলো হাড়ির মতো মুখ করে পরাগ ফিরে আসছে। কি কি হলো? গাড়ি এসেছে? ট্রাফিক জ্যাম। তার মানে? আরে, আমাদের ট্রেন তো এমনিতেই লেট ছিল, আর যে রিসিভ করতে আসবে তাকে ফোনও করা হয়েছে অনেকক্ষণ আগে সেই ট্রেন থেকেই। এর মধ্যেও সে এসে পৌঁছতে পারলো না, কি মুশকিল। আচ্ছা, এখানে কি কলকাতার থেকেও বেশি ট্রাফিক জ্যাম হয় নাকি? কি জানি, তাই তো বললো ফোনে। কোনো এক মিনিস্টারের কনভয় বেরিয়েছে, সব সিগন্যালই নাকি চেকিং হচ্ছে। এখনও তো মিনিট 10 লাগবে বলল। মিনিস্টারের নিকুচি করেছে। লোকটার সাথে হয়তো ঠিকভাবে কথাই বলতে পারেনি পরাগ। যা মিনমিনে স্বভাব ওর, সে কখন থেকে বসিয়ে রেখেছে, কোনো মানে হয়? জানে বাবা, কোথায় এসে পড়লাম। মনে মনে গজগজ করতে লাগলো ঝিনুক। সামনে নিউজ পেপারের স্টল থেকে একটা ম্যাগাজিন কিনলো পরাগ। ব্যাস, হয়ে গেল। এবার গাড়ি কখন এলো কি আদৌ এলো না তা নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না বাবুর। ছেলেটার চোখের সামনে বইপত্র থাকলে আর কোনো দিকেই হুঁশ থাকে না। গত 1 মাস ধরে তাই দেখে আসছে ঝিনুক। বউয়ের থেকে বইয়ের দিকে ইন্টারেস্ট বেশি। হায় রে পোড়া গোপাল আমার, ভাল লাগে না। কালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো ঝিনুক। এখন অনন্ত প্রতীক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। ছোটবেলার কিছু সুন্দর অভিজ্ঞতার কথা মনে পড়ছে ঝিনুকের। তখন ছুটি ছাটা পেলেই সপ্তাহান্তে বাবা মায়ের সাথে কোথাও না কোথাও বেড়াতে বেরিয়ে পড়ত। বেশিরভাগটাই কোনো না কোনো সমুদ্র সৈকত। দীঘা, তাজপুর, মন্দারমণি, জুনপুর, কত জায়গায় না গিয়েছে তখন। সারাদিন সাগর পাড়ে বসে বালির পাহাড় বানাতো, অথবা রঙিন নুড়ি পাথর, শামুক, ঝিনুক এসব জমা করে ও ছোট্ট থলেতে ভরে রাখত। কে জানে, হয়তো ঝিনুক ডাকনামটাও এই জন্যই বাবা আদর করে রেখেছিলেন। রিসর্টগুলো থেকে সি বিচের ধারে বসার জন্য বড় বড় রঙিন ছাতা আর প্লাস্টিকের চেয়ার সাজিয়ে রাখা হতো। বাবা মা সেখানে বসলেও ছোট্ট ঝিনুক কিছুতেই বসতে চাইতো না। আশেপাশে ঘোরাঘুরি করে ওর দুর্লভ সংগ্রহ সামগ্রী জোগাড় করতে ব্যস্ত থাকত। তবে বেশি দূরে যাওয়ার পারমিশন ছিল না, আর সমুদ্রের কাছে তো নৈব চোখ। তবে যখন জোয়ারের সময় সমুদ্র বেশ কিছুটা পাড়ের দিকে এগিয়ে আসতো, তখন মায়ের চোখ এড়িয়ে চট করে এক ছুটে ঢেউয়ের জলে দুপায়ের গোড়ালি ভিজিয়ে আসতো ছিল। ফুঁসতে থাকা ক্রুদ্ধ ঢেউ যখন শান্ত হয়ে সমুদ্রে ফিরে যেত, তখন পায়ের তলায় বালি সরে যাওয়ার এক অদ্ভুত শিরশিরে অনুভূতি হতো, যেন অসংখ্য খুদে খুদে আঙুল দিয়ে কেউ পায়ের পাতায় সুরসুরি দিচ্ছে, আর নিমেষেই লুকিয়ে যাচ্ছে বালির মধ্যে। খুব মজা লাগতো তখন। আজ আবার বহুদিন পর পায়ের তলায় ভিজে বালির কুরকুরে স্পর্শ পেয়ে শরীর আর মনের স্মৃতির ভালো লাগার বোধগুলো একটু একটু করে ফিরে আসছে। খানিক আগেই ওরা হোটেলে চেক ইন করেছে, কিন্তু সমস্যা এখনো পিছু ছাড়েনি। ট্যুরিজমের সঙ্গে কথা অনুযায়ী ওদের জন্য এসি রুম রিজার্ভ থাকার কথা, কিন্তু এসে দেখলো হোটেল থেকে একটা নন এসি রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। যদিও সি ফেসিং রুম, কিন্তু এই সেপ্টেম্বর মাসে গোয়াতেও যা গরম, তাতে এই রুমে ওদের পক্ষে থাকা বেশ কষ্টকর ব্যাপার। তাছাড়া যেখানে আগে থেকে সমস্ত রুম চার্জ পেমেন্ট করা হয়ে গিয়েছে, সেখানেই অব্যবস্থা মেনে নেওয়া যায় না। পরাগ এমনিতে বেশ শান্তশিষ্ট প্রকৃতির ছেলে, কিন্তু এখনো নিজেও এই প্রবঞ্চনা সহ্য করতে পারল না। রিসেপশনিস্টের সাথে এক প্রস্থ বাগবিতণ্ডার পর আপাতত সমস্ত মালপত্র এক কোণে রেখে পরাগ ওদের ট্রাভেলিং এজেন্সির কলকাতার অফিসে ফোন লাগাতে ব্যস্ত। কিছুক্ষণ চুপচাপ সোফাতে বসে এইসব কর্মকাণ্ড দেখছিল ঝিনুক। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। একদম কাছে সি বিচ। 50-60 কদম এগিয়ে গেলেই পায়ে নোনা জল আর ভেজা বালি স্পর্শ লাগে। আনমনা ঝিনুক একলাই পায়ে পায়ে এগিয়ে গেল সমুদ্র সৈকতে। মনে ব্যস্ত থাকলেও ব্যাপারটা পরাগের চোখ এড়ায়নি, কিন্তু পিছু ডেকে ওকে আর বিব্রত করতে চাইল না। বেলা এখন অনেকটাই পড়ে এসেছে।
সূর্য দিগন্ত রেখার এক কোণে। যদিও এই অবেলাতেও অনেকেই সাগর স্নানে নিমজ্জিত। নিয়মের কড়াকড়ির বাইরে এখানে সবাই ছুটির মজায় মশগুল। একটা ঢোলা কুর্তি আর রংচঙে লং স্কার্ট পরেছিল ঝিনুক। সমুদ্রের দমকা হাওয়াতে দুটোই এখন পথপথ করে উঠছে। ইচ্ছে করছে এই দুর্বার হাওয়ায় ভর করে পালকের মতো উড়ে যেতে। নিজের অজান্তেই কখন ওর দু চোখের কোল ছাপিয়ে লবণাক্ত জলের স্রোত গড়িয়ে এলো। আজন্ম প্রিয় সখা সুনীল সাগরের সামনে আর কিভাবেই বা ওর গোপন দুঃখগুলো লুকিয়ে রেখে দেবে। ঝিনুক, ঝিনুক। অনেক দূর থেকে কেউ যেন ঝিনুকের নাম ধরে ডাকছিল, কিন্তু প্রবল বাতাস আর সমুদ্রের চাপা গর্জনে ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছিল না। লঘু পায়ে শুকনো বালির বরদ মারিয়ে ঝাউবনের দিকে এগিয়ে গেল। কাছাকাছি কয়েকটা ছোট নৌকা আর ডিঙি পাশাপাশি সাজানো। বাতাসে হালকা আষ্টে গন্ধ। ঝিনুক। এবার ডাকটা আরো স্পষ্ট, ঠিক যেন কেউ সামনেই লুকিয়ে আছে, কিন্তু ইচ্ছে করে ধরা দিতে চাইছে না। আরো একটু এগিয়ে দেখার জন্য সামনের দিকে এগোতেই টিকটিক শব্দ করে সহসা পরাগের মোবাইলে অ্যালার্ম ক্লকটা বেজে উঠল। 7টা বাজে। সোম থেকে শুক্র প্রতিদিন সকালে এই সময় অ্যালার্ম সেট করা থাকে। মনে হয় পরাগ সেটা ডিঅ্যাক্টিভেট করতে ভুলে গিয়েছে, তাই বেড়াতে এসেও সপ্তাহে রুটিন থেকে নিস্তার নেই। তবে মজার বিষয় হলো, বাড়িতে থাকতে অ্যালার্মের আওয়াজে পরাগ আর ঝিনুক দুজনের কারোর ঘুম ভাঙুক না ভাঙুক, ঝিনুকের শাশুড়িমা অতি অবশ্যই ওদের দরজায় টোকা দিয়ে যান। আগে সকাল সকাল ছেলেকে বিছানা থেকে তোলার কাজ ওনাকেই করতে হতো। ক্ষমতা হস্তান্তরিত হলেও এতদিনের অভ্যেসবশত বার কয়েক টোকা না মারলে ওনার বোধহয় ঠিক স্বস্তি হয় না। স্বপ্নের জাল ছেড়ে বাস্তবে ফিরতে মিনিট খানেক সময় লাগলো ঝিনুকের। প্রথমেই মোবাইলটা বন্ধ করলো। সারা রাত ধরে এসি চলেছে, ঘর প্রচন্ড ঠান্ডা হয়ে গিয়েছিল। ঘুম চোখে হাতড়ে হাতড়ে রিমোট খুঁজে ওটাকে নিশ্চল করলো। তারপরে খেয়াল করলো পরাগ পাশে নেই। ওদের দুজনের পায়ের কাছেই একটা করে পাতলা ব্ল্যাঙ্কেট রাখা ছিল। হাত বাড়িয়ে নিজেরটা গায়ে টেনে নিল ঝিনুক। পরাগেরটা এখনো অব্যবহৃত, হয়তো ওয়াশরুমে গিয়ে থাকবে। এই ভেবে আরেক প্রস্থ দিবানিদ্রা দেওয়ার চেষ্টা করলো। শেষ দেখা স্বপ্নটার ফিকে রেশ এখনো রয়ে গিয়েছে মনে। আরেকবার ঘুমের দেশে পাড়ি দিলে বাকি স্বপ্নটা কি রহস্যভেদ করতে পারবে? ফের যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে 9টা বেজে গিয়েছে। বাথরুম থেকে জল পড়ার আওয়াজ আর গুনগুন করে গানের কলি ভেসে আসছে। পরাগবাবু তবে ফিরেছেন। সাত সকালে কোথায় গিয়েছিল কে জানে। হাড় মোড়া ভেঙে উঠে বসলো ঝিনুক। মোবাইলের নোটিফিকেশন লাইটটা ব্লিঙ্ক করছিল। গোটা 5 মিস কল, সবকটায় শাশুড়ি অথবা শ্বশুরবাড়ির ল্যান্ডলাইন থেকে করা হয়েছে। কি মুশকিল, রাত থেকেই দুজনে ফোন সাইলেন্ট করা। রিংব্যাক করবে কিনা ভাবছিল, ঠিক তখনই ঝনঝন করে রুমের কলিং বেলটা বেজে উঠল। রুম সার্ভিস হতে পারে ভেবে দ্রুত হাতে এলো চুল গুটিয়ে একটা হাত খোপা বানিয়ে বিছানা ছাড়লো ঝিনুক। এক রাশ খাবার আর 2 পেয়ালা গরম চা নিয়ে রুম সার্ভিস হাজির হয়ে গেছে। এত সকালেই পাহাড় প্রমাণ খাবার। ঝিনুক কিছু বলার আগে অবশ্য ওয়েটার নিজেই সব সুন্দর করে টেবিলে সাজিয়ে দিয়ে গেল। ইতিমধ্যে পরাগ বাথরুম থেকে বেরিয়েছে। বাহ, ব্রেকফাস্ট দিয়ে গেছে দেখছি। ভালোই হলো। ভালো তো বটেই, কিন্তু এত খাবারের অর্ডার করলে কেন? হ্যাঁ, এরা তো কাল বললো আমাদের লাঞ্চ প্যাক করে দেবে। আরে ওদের লাঞ্চ নিয়ে কি সারাটা দিন রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? আর কিছুক্ষণের মধ্যেই তো বেরোবো। তাই ভাবলাম ব্রেকফাস্ট একটু হেভি করা থাকলে আপাতত ঘন্টা দিনেকের জন্য খাওয়া দাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। তুমি যাও, তাড়াতাড়ি স্নানটা করে নাও। টুথব্রাশে পেস্ট লাগাচ্ছিল ঝিনুক। পরাগের কথা শুনে ভ্রুকুটি করলো। তাড়াহুড়োর কি আছে? আমাদের বাস তো 10টার পর ছাড়ার কথা নাকি? ধুস, ওই বাসে করে বাচ্চাদের স্কুল পিকনিকের মতন সারাদিন ঘুরবো নাকি? আর তাছাড়া গতকাল সামান্য একটা এসি রুম দেওয়া নিয়ে যা ঝামেলা হলো,
তাতে আর ঘোরাঘুরির জন্য ওদের উপর ভরসা করা যায় না। এই রিসর্টে আমাদের আগে যারা এসেছিল তাদের কাছ থেকেও খুব একটা ভালো রিপোর্ট তো পাচ্ছি না। তুমি সকাল সকাল এসবের খোঁজ নিতে বেরিয়েছিলে? সে কি, তোমার ঘুম ভেঙে গিয়েছিল? আসলে নতুন জায়গা তো, সারা রাত ঠিক করে ঘুম হয়নি, তাই ভোরবেলা একটু বেরিয়েছিলাম। তুমি ঘুমোচ্ছিলে তাই আর তোমাকে ডাকিনি। সারা রাত ঘুম ঝিনুকেরও হয়নি বিশেষ। পরাগের সাথে একই বিছানায় ও এখনো বেশ আড়ষ্ট অনুভব করে। সৌভাগ্যের বিষয়ে পরাগেটা বিয়ের প্রথম দিন থেকেই কোনোভাবে অনুভব করেছিল, তাই জোর করে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেনি। আশ্চর্য রকমই নিশ্চুপ হয়ে রয়েছে। তবে এটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় ঝিনুককে। পরাগ কি সব জেনে শুনে এমন করছে, নাকি ও চিরকালে এমন নির্লিপ্ত জড় পদার্থ? যদিও চিৎকার করত, ঝগড়া করত, হয়তো তাহলে দুজনের সম্পর্কে কিছুমাত্র উন্নতি হতো। কিন্তু তার পরিবর্তে ওদের দুজনের মাঝে এক হিমশীতল বরফের প্রাচীর একটু একটু করে বেড়ে উঠেছে। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে খানিক বাদে ঝিনুক জানতে চাইল, তাহলে সাইট সিইং করব কিসে? বস্তুত ওদের যেহেতু প্যাকেজ ট্যুর, তাই ট্রাভেল এজেন্সি আগে থেকেই নর্থ আর সাউথ গোয়া ঘোরার জন্য সারাদিনের বাসের ব্যবস্থা করে রেখেছিল। অন্তত তেমনটাই জানতো ঝিনুক, তাই ওর আশ্চর্য হওয়াটা অস্বাভাবিক নয়। তাহলে আর কি, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। যাও যাও, আর দেরি করো না, ঝটপট রেডি হয়ে নাও। চোখের ইশারায় কৌতুকে ঝিলিক দেখা গেল পরাগের। একটা ঝকঝকে লাল স্কুটির চাবি যখন পরাগ ঝিনুকের হাতে তুলে দিল, তখন সত্যিই ভারী বিস্মিত হলো। এতটাও প্রত্যাশা করেনি। ভেবেছিল পরাগ হয়তো কোনো প্রাইভেট গাড়ির ব্যবস্থা করে থাকবে। ইতিমধ্যে ওরা দুজনেই রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছে। পরাগের পরনে রাউন্ড নেক টি শার্ট আর ট্রাউজার্স, সাথে অবশ্যই সানগ্লাস আর টুপি। কি পরবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত একটা ফ্লোরাল প্রিন্টেড কুর্তি আর 3/4 কেপরি চড়িয়ে বেরিয়ে এসেছে ঝিনুক। হ্যান্ডব্যাগটা চেক করে দেখছিল সারাদিনের টুকটাক দরকারি জিনিসগুলো ব্যাগে ভরেছে কিনা। স্কুটির চাবিটা ওর দিকে বাড়াতেই আবারও অবাক হলো ঝিনুক। মানে আর ইউ অল রাইট? মানে আমি আমি ড্রাইভ করব নাকি? পারো বটে তুমি বলতে। কেন, তুমি তো স্কুটি চালাতে পারো, বাড়িতে তো আছে তোমার। হ্যাঁ, সে চালাতে পারি, কিন্তু তাই বলে এখানে গোয়াতে? আরে বাবা, যে কলকাতার রাস্তায় স্কুটি চালিয়েছে সে পৃথিবীর সমস্ত জায়গাতেই চালাতে পারবে। আর এখানে ট্রাফিক সিস্টেমটাও খুব ভালো, আরামসে চালাতে পারবে। তা তুমি যখন গাড়ির প্ল্যানটা করেছো তখন নিজে চালাচ্ছ না কেন? আমি তো পারি না গো। খুব ইচ্ছে ছিল এক সময়, কিন্তু মা কখনো অ্যালাউই করেনি আমাকে। তুমি তো স্কুটি চালাতে ভালোবাসতে জানতাম, কিন্তু বিয়ের পর থেকে তো সুযোগ পাওনি। তাই ভাবলাম এখন যদি তোমার কথা ভেবে কিন্তু নিয়ে আসা। অবশ্য তুমি যদি না চাও তাহলে ক্যান্সেলও করে দিতে পারো, নো প্রবলেম। পরাগের চোখের দিকে এক দৃষ্টি তাকিয়েছিল ঝিনুক। কেন করছে ও এটা? শুধু ওকে খুশি করার জন্য? আচ্ছা, ও কি জানে ভেতরে ভেতরে কতটা গুমরে আছে ঝিনুক? তবে দোনোমনো করতে করতে শেষমেশ চাবিটা নিয়েই নিল। দেখাই যাক না এই অচেনা শহরে জীবন ওর জন্য আর কি কি সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। ওয়েল ওয়েল ওয়েল, মার্গারিটা, ব্লাডি হাইবল, কসমোপলিটন, টেকিলা সানরাইজ, ভডকা মার্টিনি, হোয়াইট রাশিয়ান। মেনু কার্ড থেকে একটা একটা নাম পড়ছিল, আর ঝিনুকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল পরাগ। এই সবগুলোই তো ককটেল, তাই না? ঠিক তাই। তোমার কি টেস্ট করা আছে নাকি এগুলো? সবগুলো নয়, তবে বন্ধুদের সাথে দু একবার ওই আর কি, মানে একটু আধটু ভদকা আর টেকিলা টেস্ট করেছিলাম। বাকিগুলোর জাস্ট এমনি নাম জানা ছিল। আর তোমার? কি আর বলি দুঃখের কথা, আমার 28 বছরের জীবনে এক বিন্দু সুরাও গলাধ্যকরণ করতে পারিনি। এটাও কি মায়ের ভয়ে না অন্য কিছু? ওরা বসেছিল নর্থ গোয়ার বিখ্যাত কালাঙ্গুট বিচে। হরেক রকম ওয়াটার স্পোর্টস,
বিচ সাইড রেস্টুরেন্ট, মার্কেট, ট্যাটু সেন্টার সব মিলে বেশ জম্পেশ ব্যাপার। গোয়াতে আজ ওদের দ্বিতীয় দিন। স্কুটি হাতে প্রথম একটু অস্বস্তি লাগছিল, তবে খোলা হাওয়ার বুক চিরে দ্রুত ছুটে যাওয়া উন্মাদনার মধ্যেই ক্রমশ নিজের হারিয়ে যাওয়া সত্তাকে যেন একটু একটু করে ফিরে পাচ্ছিল ঝিনুক। এই দুদিনে অনেক জায়গা চষে ফেলেছে দুজনে। রাস্তা চেনা নিয়ে তেমন সমস্যা হয়নি, মোবাইলের নেভিগেশন তো ছিলই। তাছাড়া গোয়ার ট্রাফিক সিস্টেম সত্যি খুব ভালো। যদিও ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশন হওয়ার জন্য নিয়মের কড়াকড়িও মন্দ নেই। এমন কড়া নিয়মকানুন যদি কলকাতাতেও করা যায় তবে ট্রাফিকের হাল ফিরে যাবে। একটু আগে একটা ব্যানানা বোট রাইড নিয়ে এসেছে দুজনে। প্যারাসেলিং করার ইচ্ছে আছে, তবে এখনো সাহসে কুলিয়ে ওঠেনি। বেশ একটা চিনচিনে খিদে অনুভূত হচ্ছিল, তাই একটা বিচ সাইড রেস্টুরেন্ট কাম বারে উঠে এসেছে। অবশ্য এখানে কোনটা রেস্টুরেন্ট আর কোনটা বার তফাৎ করা মুশকিল। গোয়া হলো মদ্যপায়ীদের স্বর্গরাজ্য। রেস্টুরেন্টে এসে বসতেই ওয়েটার প্রথমেই একটা বড়সড় বেভারেজে মেনু কার্ড দিয়ে গেছে। সেটা দেখেই পরাগ মজা করে একটার পর একটা নাম পড়ছিল। ঝিনুকের কথায় হয়তো একটু আহত হয়েছিল, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি দেখা গেল না। দেখো, মা যে আমার ব্যাপারে একটু বেশি পজিটিভ সেটা আমি জানি, কিন্তু সত্যি কথা বলবো, তার জন্য যে জীবনে কখনো বিরাট কিছু মিস করেছি বা আমার কোনো চাহিদা অপূর্ণ রয়ে গেছে এমনটাও কিন্তু নয়। কথাগুলো শুধুমাত্র ঝিনুককে শোনাবার জন্যই নয়, বরং যেন নিজেই নিজেকে বলল পরাগ। তুমি হয়তো জানো না, আমার মা কিন্তু বরাবর শুধু হাউসওয়াইফ ছিল না, বিয়ের আগে ভালো একটা গভর্নমেন্ট সার্ভিস করত। তারপর যা হয়, বিয়ের পর শাশুড়ি মানে আমার ঠাকুমার সঙ্গে নিত্যদিন অফিস নিয়ে খিটখিট লেগেই থাকতো। বাবাও এ ব্যাপারে কখনো মায়ের সঙ্গ দেয়নি বিশেষ। তবুও এসব অশান্তি মাথায় নিয়ে একটা দীর্ঘ সময় পর্যন্ত অফিস করে গিয়েছে। তারপর যখন বছর দুয়েক বাদে আমি হলাম, তখন মা আর পারছিল না। সংসারের সবকিছু সামলে জগতের সঙ্গে তাল মিলিয়ে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছিল মা। শেষমেশ তো একরকম বাধ্য হয়ে নিজের ভালো লাগা, কেরিয়ার সবকিছু বিসর্জন দিয়ে শামুকের মতন সংসারের খোলসের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। তার কারণটা হয়তো আমি। আমার জন্য তো মা তাহলে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে আর কি। একটা না এতগুলো কথা বলে এবার একটু থামলো পরাগ। ঝিনুক মন দিয়ে শুনছিল। ওয়েটার ইতিমধ্যেই অর্ডার নিতে এসেছিল। হাত নেড়ে ইশারায় ওকে একটু পরে আসতে বলল। কি হলো, অর্ডারটা দিয়ে দিতে পারতে? দেব একটু পরে, আগে তোমার কথাগুলো শুনি। আরে না না, তেমন বিশেষ কিছু বলবার নেই। আসলে মা জীবনে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল। একটা চাকরি শুধু যে অর্থনৈতিক সচ্ছলতা দেয় তাহা কিন্তু নয়, মানসিকভাবেও স্বনির্ভর করে তোলে। চাকরি থেকে তো স্বেচ্ছা অবসর নিয়ে নিল, কিন্তু কোথাও না কোথাও হয়তো সেই ইচ্ছেগুলো শেকড় হয়ে রয়ে গিয়েছিল। আর আমি হলাম সেই ইচ্ছের উত্তরাধিকার। আমাকে অবলম্বন করেই মায়ের প্রতিনিয়ত বেঁচে থাকা। কিছুক্ষণ দুজনেই নীরব রইল। কানে বাজতে থাকলো সমুদ্রের গর্জন আর অসংখ্য মানুষের কোলাহলের অনুরণন। খানিক বাদে পরাগ ওয়েটারকে ডেকে 2 প্লেট নুডলসের অর্ডার দিল। ঝিনুক চুপ করে ওদের বিয়ের সময়ের কথা ভাবছিল। পরাগের মা মন থেকে ছেলের বিয়েটা ঠিকঠাক মানতে পারেননি। আসলে যে পরিস্থিতিতে ওদের বিয়েটা হয়েছিল সেটাও যথেষ্ট অনুঘটকের কাজ করেছিল। স্বর্ণেন্দু আর ঝিনুকের প্রেমের সম্পর্ক বহুদিনের। ছোটখাটো কাস্ট সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও দুতরফের বাড়ি থেকে মেনে নিতে কোনো অসুবিধা হয়নি। কথা ছিল ঝিনুকের মাস্টার্স কমপ্লিটের পর বিয়ে নিয়ে আলোচনা হবে। সেই মতো ঝিনুকে যখন MA সেকেন্ড ইয়ার চলছে, তখন দুই পরিবারের মধ্যে টুকটাক কথাবার্তাও শুরু হয়ে গিয়েছিল। স্বর্ণেন্দু তখন হায়দ্রাবাদে একটা কোম্পানির 3 মাসের ট্রেনিংয়ে ছিল। ট্রেনিং শেষ হলেই চাকরিতে জয়েন করবে। যেহেতু কলকাতাতে এই কোম্পানির কোনো ব্রাঞ্চ নেই, তাই সেই মতো বেঙ্গালুরু অথবা হায়দ্রাবাদে পোস্টিং নেওয়ার কথাও ভেবেছিল দুজনে। ঝিনুকের পছন্দ ছিল বেঙ্গালুরু। স্বর্ণেন্দুও অরাজি ছিল না এই সিদ্ধান্তে। কিন্তু আশ্চর্যজনকভাবে ট্রেনিং পিরিয়ড যতই শেষের দিকে গড়াতে থাকে, স্বর্ণেন্দুও ঝিনুকের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। হোয়াটসঅ্যাপ, ভিডিও চ্যাট, কলের পরিমাণ
ক্রমশ ক্ষীণ হয়ে আসে। ঝিনুক প্রথমেই কিছু মনে করেনি, একে তো বেচারা ট্রেনিংয়ে আছে, তার উপর নিজেরও মাস 2 বাদে ফাইনাল এক্সাম। মাথার উপর বাজটা পড়ল যখন 1 মাস বাদে স্বর্ণেন্দু হঠাৎ সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল। ওর 2 নাম্বারের কোনোটাতেই পাওয়া যাচ্ছিল না। ওয়েব দুনিয়াতেও একদম নিশ্চুপ। ঝিনুকের মাথায় তখন এক্সামের চাপ। তাও 4-5 দিন অপেক্ষা করল। হিসেব মতো ইতিমধ্যে স্বর্ণেন্দু ট্রেনিং শেষ হয়ে যাওয়ার কথা। ভাবল হয়তো কলকাতায় এসে ওকে সারপ্রাইজ দেবে বলে ইচ্ছে করে দুষ্টুমি করছে। কিন্তু 1 সপ্তাহ পরেও যখন স্বর্ণেন্দুর কোনো খোঁজ খবর পেল না, তখন আর চুপ করে বসে থাকতে পারল না। বাড়িতে আসল কারণ না জানিয়ে নোটস আনতে যাওয়ার নাম করে সোজা গড়িয়াতে স্বর্ণেন্দুর বাড়িতে হানা দিল। স্বর্ণেন্দুর বাবা মা দুজনেই হয়তো ঝিনুকের আসার সম্ভাবনা আন্দাজ করেছিলেন, তাই ওর অপ্রত্যাশিত আগমনে কেউ বিস্মিত হলেন না। স্বর্ণেন্দুর মা ঝিনুকের হাত ধরে ডাইনিংয়ে বসালেন, তারপর কিছু বলার আগেই ঝরঝর করে কেঁদে ফেললেন। এই মেয়েটিকে এতদিনে তিনি নিজের মেয়ের মতোই ভালোবেসে ফেলেছিলেন। ভীষণ রকম দুর্ভাবনায় ঝিনুকের তখন মনের মধ্যে অসম্ভব তোলপাড় চলছে, তাই গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। অবশেষে স্বর্ণেন্দুর বাবা সমস্ত রহস্যভেদ করলেন। স্বর্ণেন্দু এখন হায়দ্রাবাদেই আছে, তবে ও যে ঝিনুককে বিয়ে করতে পারবে না সেটা ইতিমধ্যে বাড়িতে জানিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, কোম্পানি ওকে একটা অনসাইটের অফার দিয়েছে। সেটা ফাইনাল হলে ইন্ডিয়ার বাইরে চলে যাবে বছর 2-এর জন্য। আমি বাবুকে বলেছিলাম বিয়েটা এখন করতে চাস না ঠিক আছে, কিন্তু তা বলে ঝিনুকের সাথে এমনটা করছিস কেন? আর উত্তরে ও কি বলেছিল? না, ও কোনো সদুত্তর দেয়নি, না আমার না ওর মার। কারোর কথার কোনো মূল্যই নেই ওর কাছে। রাস্কেল একটা, আসুক একবার বাড়ি ফিরে। স্বর্ণেন্দু অবশ্য কাউকে হেনস্থা হওয়ার সুযোগ দেয়নি। ভিসা হাতে পেয়ে হায়দ্রাবাদ থেকে সরাসরি বিদেশে পাড়ি দিয়েছিল। কেন এমনভাবে ঝিনুককে ছেড়ে গেল তার একটা যুক্তিসম্মত ব্যাখ্যা পর্যন্ত দেয়নি। শুধু ওর বাবা মা একবার এসেছিলেন ঝিনুকের বাড়িতে, ছেলের কুকীর্তির জন্য হাত জোড় করে ক্ষমা চেয়ে গিয়েছিলেন। স্বর্ণেন্দুর সাথে এভাবে আচমকা ব্রেকআপ মন থেকে একেবারেই মেনে নিতে পারেনি ঝিনুক। নার্ভাস ব্রেকডাউন হয়ে গিয়েছিল, পরীক্ষাটাও আর দিতে পারেনি। প্রবল ডিপ্রেশনজনিত সমস্যার জন্য মাসখানেক ধরে মনোবিদের কাছে চিকিৎসা চলেছিল। মোটামুটি স্বাভাবিক হতে প্রায় বছর ঘুরে যায়। এই সময় ঝিনুকের বাড়ির লোক আরেকটা ভুল করে বসে। মেয়ের ভবিষ্যতে দুর্ভাবনায় তড়িঘড়ি অন্যত্র বিয়ে ঠিক করে দেয়। ঝিনুক হ্যাঁ না কোনো কিছুই বলেনি। তখন ওর আত্মবিশ্বাসটাই সম্পূর্ণ চলে গিয়েছিল। স্বর্ণেন্দু কেন এমনভাবে প্রতারণা করলো সেটাও বোধগম্য হয়নি। সময়ের সাথে সাথে হৃদয়ের অভ্যন্তরে দুঃখের জায়গায় প্রবল ক্ষোভ জায়গা করে নিচ্ছিল। হয়তো সেই ক্ষোভের বশেই বাড়ির লোকের কথায় বিনা প্রতিবাদে ছাতনাতলায় বসে পড়ে। কিন্তু তারপরেই বুঝতে পারে জীবনে আরো একটা বড় ভুল করে বসেছে। বিয়ের আগে ঝিনুকের পূর্বজীবনের কথা শ্বশুরবাড়ি কেউ জানত না, কিন্তু গুজব আর দুর্নাম হাওয়ার আগে ছোটে। সম্বন্ধ করে ছেলের জন্য পাগল বৌমা নিয়ে এসেছেন এই কথা জানার পর থেকে পরাগের মায়ের খুব চরমে ওঠে। শ্বশুরবাড়ির প্রত্যেকটা দিন যেন কণ্টকময় হয়ে ওঠে ঝিনুকের কাছে, কিন্তু নিজের সপক্ষে কিছু বলা অথবা প্রতিবাদ করার সব ভাষাই ততদিনে ওর ফুরিয়ে গিয়েছিল। কি ভাবছো? পরাগের কথায় চটকা ভাঙে ঝিনুকের। কিছু না, চলো একটা ড্রিঙ্কস অর্ডার করা যাক। নিশ্চয়ই। কি নেবে বলো, ককটেল নাকি মকটেল? গোয়া এসে একটু সুরাপানে দোষ কোথায়? আর তাছাড়া তোমার বিশ্বের প্রতিজ্ঞাও ভঙ্গ করা হয়ে যাবে, কি বলো? তথাস্তু, ককটেলই হোক তাহলে। পরাগের সাথে এই 2 দিন যেন দমকা হাওয়ার পিঠে সওয়ার হয়ে কেটে গেল। ফোটো আগুয়াতে চড়াই, মঙ্গেশ্বরী মন্দিরে পুজো দেওয়া, আরব সাগরের বুকে ডলফিনে জলকেলি দেখা, সবকিছু ছাপিয়ে পরাগ মানুষটাকে অনেক কাছ থেকে অন্যভাবে দেখতে পেল ঝিনুক। কলকাতার 10টা-5টার অফিসের বাবু মশাই, বাবা মায়ের অনুগত ছেলে, শ্বশুর শাশুড়ি আদরের জামাই, সব পরিচয়কেই
ও যেন সপ্তাহ খানেকের জন্য পোটলা করে বাড়ির চিলেকোঠায় তুলে দিয়ে এসেছে। তাই এই পরাগ অচেনা হয়েও যেন অনেক কাছের, অনেক আপন। চলো তুমি শুরু করো, লেডিজ ফার্স্ট। ড্রিঙ্কসের গ্লাসটা তুলে ঝিনুকের দিকে এগিয়ে দিল পরাগ। যেহেতু দুজনেরই অভ্যেস নেই, তাই ট্রাই করার জন্য একটাই অর্ডার করেছিল। সেটা হচ্ছে না মশাই, সবকিছুতেই নারী জগৎকে এগিয়ে দেওয়া মোটেই ঠিক না। পুরুষেরই দায়িত্ব প্রথমে দেখে শুনে নেওয়া যে এটা মহিলাদের জন্য কতটা যোগ্য, বুঝেছেন? ও, তার মানে যদি কিছু অঘটন ঘটে তাহলে আমার ওপর দিয়ে প্রথমে ট্রায়াল দেওয়া হবে, তাই তো? ইটস নট অ্যাকচুয়ালি লাইক দ্যাট। বরং তুমি এটা ভাবতে পারো যে আমি একজন পতিব্রতা নারীর মতো আমার প্রথম গ্রাসটা আমার স্বামী দেবতার জন্যই উৎসর্গ করলাম। অসাধারণ, অসাধারণ। ধন্য তুমি নারী, ধন্য তোমার পতি প্রেম। দুজনেই সহজে হেসে উঠল। সূর্যি মামা তখন অস্তাচলে যাচ্ছেন। সাগরের জলে শেষ বিকেলের সোনালি ঝিকিমিকি। হরেক দেশের মানুষের সমাবেশে সমুদ্র সৈকত গমগম করছে। জীবনের যাবতীয় দুর্ভাবনা দুশ্চিন্তাকে পেছনে ফেলে সমগ্র পৃথিবীটাই যেন এই সাগর পাড়ের বিপুল আনন্দযজ্ঞে নিয়োজিত হয়েছে। অতীত জীবনের যাবতীয় ক্লেদ আর অবসাদের বেড়া ডিঙিয়ে এই নবদম্পতিও আজ অনেক দূরে চলে এসেছে। প্রারম্ভিক জড়তা কাটিয়ে চেষ্টা করছে একে অপরকে চিনে নেওয়ার। কমে আসছে মনের দূরত্ব, হয়তো হৃদয়েরও। বিষণ্ণ অতীতের ছায়া আগামীকে ভারাক্রান্ত করে তুলবে নাকি ক্রমশ ক্ষীণ হয়ে মিলিয়ে যাবে, সেই প্রশ্ন তবে ভবিষ্যতের জন্য তুলে রাখা থাক। মধুচন্দ্রিমার এই নিবিড় প্রণয় পর্বের পূর্বরাগ ক্ষণে আপাতত ওদেরকে বিব্রত না করাই শ্রেয়। हर कन में तुम बसते हो, खामों में रंग भरते हो। तुम्हें देखती हूँ तो लगता है जैसे दुनिया न्यारी हो। तुम्हारे बिना अधूरी हूँ मैं, हर लम्हा लगता है जैसे सजा। तुम्हारे बिना ये जिंदगी बिल्कुल भी नहीं है मजा। तुम्हारे बिन जो लम्हे बीतते हैं, सपनों की तरह टूट जाते हैं। तुम्हारे बिना ये दिल मेरा होता है एक खाली मकान सा। तुम्हारी मुस्कान मेरा जहां, तेरी बाहों में है सारा आसमां। दिल से ही होती हूँ मैं पूरी, तुम्हारे बिना कुछ नहीं है मेरी कहानी। तुम हमारे बिन जो लम्हे बूटते हैं, सपनों की तरह टूट जाते हैं।
तुम्हारे बिना ये दिल मेरा रोता है एक खाली मकान सा। हर रात तेरी याद सताती है, तुम बिन ये दुनिया अधूरी बनाती है। तुम्हारे बिना जीना नहीं है आसान, तुम ही हो मेरा सच्चा अरमान।